কখনো ভেবে দেখেছেন দুর্ভিক্ষ বা যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতি থেকে কিভাবে একটা দেশের শিল্প জন্ম নিতে পারে? আজকের গল্পটা ঠিক এমনই এক অবিশ্বাস্য জার্নির, যা একটা দেশের আত্মপরিচয়কেই একদম বদলে দিয়েছিল। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, শিল্প কি আসলেই একটা গোটা জাতিকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে? এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা পুরো ব্যাপারটা দেখি, কিভাবে সাধারণ ক্যানভাসের আঁচড় কিছু রঙের ছটা একটা পুরো জাতির প্রতিবাদের ভাষা আর পরিচয়ের দলিল হয়ে উঠেছিল। ব্যাপারটা অনেকটা ফিনিক্স পাখির মতো, তাই না? ছাই থেকে জেগে ওঠার গল্প। ঠিক সেভাবেই এই দেশের আধুনিক শিল্পের জন্ম হয়েছিল। ভাবুন একবার, দুর্ভিক্ষের ছাই আর যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে। চলুন আজ আমরা দেখব কিভাবে সেই ভয়ঙ্কর সংকট থেকেই জন্ম নিয়েছিল এক অসাধারণ নতুন সৃজনশীলতার। তো এই গল্পের শুরুটা কিন্তু হয়েছিল একটা ভয়াবহ সংকট দিয়ে। আমাদের ফিরে যেতে হবে সেই ১৯৪৩ সালে, সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষের সময় যে পরিস্থিতি একজন শিল্পীকে বলতে গেলে বাধ্য করেছিল তার তুলি দিয়ে ইতিহাসটা লিখে ফেলতে। এই পুরো জার্নিটা বুঝতে হলে আমাদের ৩টা বিশেষ সাল মাথায় রাখতে হবে। প্রথমটা হল ১৯৪৩, যখন দুর্ভিক্ষ শিল্পকে প্রতিবাদের ভাষা দিয়েছিল। এরপর আসে ১৯৪৮, যখন সেই শিল্প একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়। আর সবশেষে ১৯৭১, যখন মুক্তিযুদ্ধ শিল্পকে মুক্তির সংগ্রামে পরিণত করে। এই ৩টা সালই বলা যায় আমাদের আজকের গল্পের মূল স্তম্ভ। যে কোনো বড় গল্পেরই তো একজন নায়ক থাকেন, তাই না? আমাদের এই গল্পের নায়ক হলেন শিল্পী জয়নুল আবেদিন। বলা যায় তার হাত ধরেই এই ঐতিহাসিক যাত্রার সূচনা হয়েছিল। জয়নুল আবেদিনের সেই ফেমিন স্কেচেস, এগুলো কিন্তু শুধু কয়েকটা ছবি ছিল না, এগুলো ছিল ইতিহাসের এক জীবন্ত নির্মম দলিল। তিনি মানুষের কষ্টকে এমনভাবে ক্যানভাসে তুলে এনেছিলেন যে তা শুধু বাংলা নয়, গোটা উপমহাদেশকেই নাড়িয়ে দিয়েছিল। আর সেই কাজগুলো আজ প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। তবে হ্যাঁ, একজন শিল্পীর একার পক্ষে তো আর একটা আস্ত আন্দোলন তৈরি করা সম্ভব না। জয়নুল আবেদিনের সেই স্কেচগুলো ছিল একটা অসাধারণ শুরু, একটা স্পার্ক। কিন্তু সেই আগুনটাকে জ্বালিয়ে রাখার জন্য দরকার ছিল একটা প্রতিষ্ঠানের, যা নতুন প্রজন্মকে পথ দেখাবে, তাদের এক ছাদের নিচে নিয়ে আসবে। আর সেই প্রাতিষ্ঠানিক রূপটা এলো ঠিক ১৯৪৮ সালে। ঢাকায় গড়ে উঠল একটা আর্ট ইনস্টিটিউট। এটা কিন্তু শুধু একটা শেখার জায়গা বা স্কুল ছিল না, এটা ছিল দেশের আধুনিক শিল্পের এক নতুন ঠিকানা, একটা হাব, যেখান থেকে সবকিছু শুরু হবে। মানে এই ইনস্টিটিউটটা শুধু ইট পাথরের একটা বিল্ডিং ছিল না, এটা হয়ে উঠেছিল তখনকার সেরা শিল্পী, শিক্ষক আর ছাত্রদের এক দারুণ মিলন কেন্দ্র। আর তাদের সবার সম্মিলিত চেষ্টাই কিন্তু এই আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল। অবশ্যই জয়নুল আবেদিন এই যাত্রায় একা ছিলেন না, তার সাথে যোগ দিয়েছিলেন কামরুল হাসান, এস.এম. সুলতান, শফিউদ্দিন আহমেদের মতো আরও অনেক কিংবদন্তি শিল্পী। তারা প্রত্যেকেই নিজেদের একেবারে স্বতন্ত্র স্টাইল দিয়ে এই দেশের শিল্পের ভিত্তিটা গড়ে তুলেছিলেন, একে দিয়েছিলেন একটা সম্পূর্ণ নতুন পরিচয়। শিল্প যখন সবেমাত্র নিজের পায়ে দাঁড়াতে শুরু করেছে, পায়ের তলার মাটিটা শক্ত হচ্ছে, ঠিক সেই সময়েই এলো ইতিহাসের সবচেয়ে বড় একটা ধাক্কা, মুক্তিযুদ্ধ। এই যুদ্ধটা শুধু দেশের মানচিত্রই বদলে দেয়নি, এটা শিল্পীদের তুলি আর ক্যানভাসের জগৎটাকেও পুরোপুরি ওলটপালট করে দিয়েছিল। যুদ্ধের সেই ভয়াবহতা, সেই ধ্বংসযজ্ঞের মধ্যে থেকেই কিন্তু জন্ম নিয়েছিল সৃজনশীলতার এক অবিশ্বাস্য জোয়ার। শিল্পীরা তখন আর শুধু সুন্দর ছবি আঁকার মধ্যে নিজেদের আটকে রাখেননি, তারা তাদের শিল্পকে বানিয়েছিলেন প্রতিরোধের এক শক্তিশালী অস্ত্র আর স্বাধীনতার স্বপ্ন দেখার একটা মাধ্যম। পার্থক্যটা একটু খেয়াল করলেই বোঝা যায়। দেখুন, ১৯৭১-এর আগে শিল্পটা ছিল মূলত ফর্ম, টেকনিক আর শিল্পের নিজস্ব সীমানা খোঁজার একটা চেষ্টা। কিন্তু যুদ্ধের পর শিল্প হয়ে উঠল আবেগের এক বাঁধভাঙা প্রকাশ। এটা শুধু একটা সাধারণ পরিবর্তন ছিল না, এটা ছিল শিল্পের এক নতুন জন্ম, একটা রিবার্থ। তো চলুন এবার একটু আধুনিক সময়ের দিকে যাই, দেখি স্বাধীনতার পর সেই কিংবদন্তি শিল্পীদের দেখানো পথে হেঁটে আমাদের শিল্পচর্চা কিভাবে আরও বিকশিত হল, কিভাবে নতুন নতুন ডালপালা মেলল। স্বাধীনতার পরের প্রায় ৪ দশকে শিল্পীরা যেন একটা নতুন খেলার মাঠ পেয়ে গেলেন। তারা একের পর এক নতুন আইডিয়া নিয়ে আসতে শুরু করলেন। ইনস্টলেশন আর্ট, গ্রাফিক আর্টের মতো একদম নতুন মাধ্যমগুলোকে আপন করে নিলেন। আর আমাদের যে চিরচেনা ঐতিহ্যবাহী শিল্প, সেটাকেও দিলেন এক দারুণ আধুনিক রূপ। আচ্ছা, এই যে ইনস্টলেশন আর্টের কথা বললাম, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা এমন একটা আর্ট ফর্ম যেখানে শিল্পীরা শুধু ক্যানভাসে ছবি আঁকেন না, বরং একটা পুরো স্পেস বা জায়গাকেই তাদের ক্যানভাস বানিয়ে ফেলেন।
ওই জায়গাটাকে ব্যবহার করেই তারা নিজেদের আইডিয়া বা কনসেপ্ট তুলে ধরেন। তাহলে এই যে এত দীর্ঘ একটা জার্নি আমরা দেখলাম, এখান থেকে আমরা কি বুঝলাম? এই শিল্পের মূল উত্তরাধিকারটা আসলে কি? উত্তরটা খুব সহজ কিন্তু অনেক গভীর। এই শিল্পটা হলো আমাদের বাস্তবতারই একটা আয়না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এই দেশের শিল্প কিন্তু স্থির নয়। এটা সময়ের সাথে সাথে বদলে যাওয়া বাস্তবতাকে খুব আকর্ষণীয় আর গভীরভাবে আমাদের সামনে তুলে ধরে। সমাজের যখন যে রূপ, শিল্পেরও তখন সেই রূপ। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। ভাবুন তো একবার, অতীতের শিল্পকর্মগুলো যেমন আমাদের তাদের সময়কার ইতিহাসটা জানিয়ে দেয়, ঠিক তেমনি আমাদের আজকের শিল্পকর্মগুলো, মানে এখন যা তৈরি হচ্ছে, সেগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের এই সময়টা সম্পর্কে কী বার্তা পৌঁছে দেবে? এটা কিন্তু বেশ ভাবনার বিষয়, তাই না?